কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁর পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। আমরা দ্বিতীয় বিষয় বলেছি যে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা, ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আপনাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদের চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 1.5 বছরে 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কয় কোটি? 1 কোটি কর্মসংস্থান। 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যেই বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। এরপরে আমরা বলেছি বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে। শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বিদ্যুতের নামে, দুর্নীতি করে। এবং আপনারা জানেন যে সারা দেশে এখন লোডশেডিং হচ্ছে, 7 ঘন্টা 8 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, কারেন্ট থাকতেছে না। সখীপুরে কি কারেন্ট থাকে? লোডশেডিং হয় কি না? যদি লোডশেডিং হয় তাহলে এই বাজারগুলা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় শিল্প কারখানা কিভাবে চলবে? যদি লোডশেডিং হয় তাহলে কৃষিতে সেচ ব্যবস্থা কিভাবে হবে? যদি লোডশেডিং হয়, যদি বিদ্যুৎ সংকট নিরসন না হয় তাহলে কোনোভাবেই দেশের অর্থনীতি নিরসন করা সম্ভব নয়। ফলে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং দুর্নীতি, লুটপাট বন্ধ করতে হবে। আমরা আরও দাবি জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, চিনি এই সব কিছুর দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে কয়েক গুণ, বিদ্যুতের দাম 17% বৃদ্ধি করেছে এই সরকার আসার পরে। আন্তর্জাতিক যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধের দোহাই দিয়েছে, সেই যুদ্ধ কিন্তু এখন শেষের পথে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও জ্বালানি দাম কমে নাই। কমেছে? জ্বালানি তেলের দাম কমে নাই, বরং সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম 17% বাড়ানো হয়েছে। আমরা এছাড়া আরও বলেছি সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিন করা হচ্ছে বাংলাদেশে অবৈধ বাংলাদেশি বলে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছে তারা এই সীমান্ত হত্যাকে অস্বীকার করছে। তারা পুশিন বন্ধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না। আমরা বলবো রোহিঙ্গাদেরকে এরকম বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে বাংলাদেশে আবারও অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ দিয়ে বাংলাদেশিদের উপর আরেকটা বোঝা চাপানোর পায়তারা বন্ধ করতে হবে। সরকারকে দৃঢ়ভাবে ভারতের সাথে কথা বলতে হবে এবং এই অবৈধ পুশিন বন্ধ করতে হবে। প্রিয় সখীপুরবাসী, আপনারা জানেন গতকাল সাভারে আমাদের যে কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা ফাটিয়ে
তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে, আমাদের পদযাত্রায় জনজোয়ার বন্ধ করবে, কিন্তু তারা সখীপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই সকল ষড়যন্ত্র পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে আজকের এই সখীপুরের পদযাত্রা পথসভা। ফলে সখীপুরবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবো, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তরুণরা 2024 সালে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য। যদি দেশের পরিবর্তন না হয়, যদি মাদক কারবারিরা থেকে যায়, যদি এই সকল দোকানপাট থেকে লুটপাট হয়, দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সকল রক্তত্যাগ, আত্মত্যাগের কোনো মূল্য কি থাকবে? কোনো মূল্য থাকবে না। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। তবে সখীপুরবাসী, আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু মামলা বাণিজ্য হয়েছে কিনা? এই সখীপুর সহ, টাঙ্গাইল সহ সারা বাংলাদেশে সাধারণ মানুষের বিরুদ্ধেও, ব্যবসায়ীদের বিরুদ্ধে শত শত মানুষকে, 200-300 মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য করা হয়েছে। কারা করেছে আপনারা জানেন। ভোটের আগে কারা তাদেরকে জিম্মি করে টাকা নিয়েছে তাও আপনারা জানেন। ফলে আমরা বলবো, আপনারা ন্যায় বিচার করেন, আওয়ামী লীগের দলগত বিচার করেন, কিন্তু নিরীহ মানুষকে, নিরীহ ব্যবসায়ীদেরকে আপনারা মামলা বাণিজ্য করে লুটপাট করবেন, তাদের থেকে টাকা আদায় করবেন, এটা হতে দেওয়া যাবে না। প্রিয় সখীপুরবাসী, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সখীপুরে সক্রিয় আছে। আমাদের এখানকার উপজেলা আহ্বায়ক আছেন, আমাদের এখানকার পৌরসভার মেয়র প্রার্থী আছেন। আপনারা তাদের নেতৃত্বে সখীপুরবাসীর লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। পাশাপাশি জুলাই সনদের জন্য আপনারা কথা বলবেন, সংস্কারের জন্য কথা বলবেন। এখানে অনেক পুলিশ ভাইয়েরা আছেন, আমরা চাই এই পুলিশ জনগণের জন্য কাজ করবে। আপনারা যদি থানায় যান, তাহলে যাতে আপনারা থানা থেকে সেই সেবাটা পান। আপনারা যদি ইউএন অফিসে যান, সেখানে যাতে আপনাকে ঘুষ দিতে না হয়। ফলে সেটার জন্য প্রয়োজন সংস্কার। যদি সংস্কার না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু দুর্নীতি বন্ধ হবে না, বৈষম্য দূর হবে না, মামলাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ হবে না। আমরা কোনো সন্ত্রাসীদেরকে এই সখীপুরে ঠাঁই দেব না। প্রিয় সখীপুরবাসী, এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে। তারা সংস্কার বাস্তবায়ন করছে না, তারা বিরোধী মতকে মাঠে কথা বলতে দিতে চাচ্ছে না, তারা মাঠের জায়গা সংকুচিত করছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। যত বাধা বিপত্তি, রোদ বৃষ্টি ঝড় আসুক না কেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। ইনশাল্লাহ আমরা আপনাদের মাঠে থাকব, আপনাদের পক্ষে দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত সুরক্ষায় এবং দেশকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত করতে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। সখীপুরবাসী কি প্রস্তুত থাকবে? মাদকের বিরুদ্ধে প্রস্তুত থাকবে? চাঁদাবাজির বিরুদ্ধে প্রস্তুত থাকবে? আমরা কি কাউকে ভয় পাবো? এই অ্যাকশন টু অ্যাকশন, এই সখীপুরের অ্যাকশন, এই টাঙ্গাইলের অ্যাকশন, এই চাঁদাবাজির বিরুদ্ধে, এই মাদকের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই ক্ষমতানা জনতা, আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। তুমি কে আমি কে, তুমি কে আমি কে,
প্রিয় সখীপুরবাসী, আমরা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করব। সেই ওসমান হাদির খুনিরা এখনো ভারতে পালিয়ে আছে, সরকার এখনো তাদেরকে আনতে পারে নাই। ফলে সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিচার নিশ্চিত করুন, কর্মসংস্থান তৈরি করুন এবং ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করুন, দুর্নীতি লুটপাটকে বন্ধ করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই পথসভায় কষ্ট করে এসেছেন, বৃষ্টির মধ্যে থেকেছেন, এবং যারা এনসিপি সহ 11 দলের যারা আছেন, ছাত্রশক্তি যুবশক্তি যারা আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।